ছাত্রছাত্রীরা, আমি তোমাদের রাজবাবু, দর্শনের শিক্ষক। অলরেডি তোমাদের এই ক্লাস 12-এর ফিলোসফি তথা দ্বাদশ শ্রেণীর ফিলোসফি তথা দর্শন এর অনেকগুলি অধ্যায় আমরা ক্রমানুযায়ী পড়াশোনা হয়েছে এবং করিয়েছি। ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে অনেক ক্লাসও করিয়েছি। তো ইতিপূর্বে সম্ভবত 6 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ যেটা প্রাকল্পিক এবং বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়, সেই সপক্ষে অলরেডি আলোচনা করা হয়েছে। আজকে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। সেই আজকের ক্লাসের নাম হলো অধ্যায় নম্বর 7, দ্বাদশ শ্রেণীর দর্শনের অধ্যায় নম্বর 7, যার নাম হলো বুলিয়ান ইন্টারপ্রিটেশন এবং ভেন চিত্র, অর্থাৎ বুলীয় ভাষ্য এবং তার লেখচিত্র। তাহলে আমি লিখি ক্লাস নাম্বার 1, আজকের ক্লাস নাম্বার 1। আচ্ছা, অধ্যায় 7, আমি একটু পরে জুম করে ব্যাপারটা দেখাচ্ছি। অধ্যায় নম্বর 7, অধ্যায়ের নাম হচ্ছে বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র। এর মানে হলো, ইংলিশ প্রতিশব্দ যদি বলি, বুলিয়ান ইন্টারপ্রিটেশন and Venn diagram. ক্লাস নাম্বার এখানে লিখে দিলাম, নাম্বার 1 বা ডে 1, যেটা one type of day 1 word। একটু জুম করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখতে পাচ্ছ নিশ্চয় সবাই। বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র, অর্থাৎ বুলিয়ান ইন্টারপ্রিটেশন এবং তার ভেন ডায়াগ্রাম, এই তার অধ্যায়। এই অধ্যায়ের আজকে ডে 1, অর্থাৎ ক্লাস নাম্বার 1। এই ক্লাস নাম্বার 1-এ আমরা বিগত অনেকগুলো বিষয় পড়েছি। পড়ানোর পর আজ এই যে অধ্যায় বুলীয় ভাষ্য এবং তার ভেন চিত্র। তো হঠাৎ করে তো আমি সিলেবাসে অধ্যায়ে প্রবেশ করার আগে আমাকে বেসিক কিছু কনসেপ্ট কথা বা ধারণা আমাকে দিতে হয়। নাম্বার 1, দেখো বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র কি, এটা তো পরের আগে কিছু কিছু জিনিস আমাদের মৌলিক বা বেসিক বা ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট জানা দরকার। সেগুলো কি কি একটু নজরে আনা। মোট কথা বা মোদ্দা কথা হলো, এই বুলীয় ভাষ্যটা কে তৈরি করেছেন না, বলা হচ্ছে জর্জ বুল, জর্জ বুল। ইনি একজন আইরিশ দার্শনিক, অর্থাৎ একজন আয়ারল্যান্ডের দার্শনিক তথা যুক্তিবিজ্ঞানী তথা কি বলবো, লজিসিস্ট। এই আইরিশ দার্শনিক তথা জর্জ বুল, ইনি বুলীয় ভাষ্যটাকে তৈরি করেছিলেন। আর ভেন চিত্রকে তৈরি করেছিলেন না জন ভেন, জন VEN। ইনি একজন প্রখ্যাত যুক্তিবিজ্ঞানী তথা একজন ম্যাথামেটিশিয়ান, অর্থাৎ গণিতজ্ঞ। ইনিও কিন্তু একজন যুক্তিবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা চলে। সেই যুক্তিবিজ্ঞানের অধিকর্তা বা প্রতিষ্ঠাতা ইনি কিন্তু ভেন চিত্র নামক বিষয়টিকে কিন্তু প্রতিস্থাপন করেছেন বা প্রতিকায়িত করেছেন। তাহলে এই যুক্তিবিজ্ঞানের দুটি যুক্তিবিজ্ঞানীর নাম কিন্তু আমরা জানা হলো, অর্থাৎ একটা হলো জর্জ বুল আর আরেকটা হলো জন ভেন। আমি আবার বলছি, জর্জ বুল কি একজন আইরিশ দার্শনিক তথা যুক্তিবিজ্ঞানী, ইনি কিন্তু বুলীয় ভাষ্য তৈরি করেছেন। আর ভেন চিত্র, জন ভেন, ইনি কিন্তু তৈরি করেছেন ভেন চিত্র, যেটাকে প্রকাশ করা হবে। আগে কিছু সাংকেতিকের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করব, যেটা হচ্ছে বুলীয় লিপি বলা হচ্ছে। আর সেই বুলীয় লিপিটাকে যখন প্রতিকায়িত করব, মানে চিত্রের মাধ্যমে, ছবির মাধ্যমে,
তখন সেই প্রতিকায়িত যে রূপটা যে তৈরি করেছিলেন তার নাম হলো জন ভেন, এবং তারই নামানুসারে ভেন চিত্র ব্যাপারটা এসে আছে, ভেন ডায়াগ্রাম। আমরা ক্লাস 9-এ দেখে থাকবে আমরা গ্রাফ করেছি, এবং গ্রাফে দেখবে হয়তো একটা অঙ্ক করতে হয়, এবং অঙ্ক করার পর একটা গ্রাফে সেই চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হয়। এক্স্যাক্টলি সেই জিনিসটাই কিন্তু বুলিয়ান লিপিটা হচ্ছে কিন্তু এই অঙ্কের মতো, আর ডায়াগ্রামটা হচ্ছে ঠিক লেখচিত্র বা গ্রাফ যেটাকে বলা হচ্ছে। তাহলে গ্রাফের মাধ্যমে প্রকাশ করা সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, আর যেটা অঙ্কের মাধ্যমে প্রকাশ করা সেটা হচ্ছে বা বচন বা অবধারণ বা জাজমেন্ট, তাকে বলা হয় ইন্টারপ্রিটেশন। এবং সেটা অবশ্যই জর্জ বুল তৈরি করেছিলেন বলে এটা হচ্ছে জর্জ বুলের নাম অনুসারে বুলিয়ান ইন্টারপ্রিটেশন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, দেখবে দর্শনের প্রথম চ্যাপ্টার, প্রথম ফার্স্ট ক্লাস 12-এর সেখানে দেখবে নিরপেক্ষ বচন আছে। নিরপেক্ষ বচন, সেই নিরপেক্ষ বচনের, এটাও আমাদের নিরপেক্ষ বচনের একটা অংশ বলতে পারো। তো নিরপেক্ষ বচনের আগে আগে কি হতো, মানে গুণ এবং পরিমাণ দ্বারা সেই বচনগুলোকে প্রতিকায়িত করা হতো। গুণ এবং পরিমাণ দ্বারা বচনগুলোকে প্রতিকায়িত করা হতো, ঠিক আছে। অর্থাৎ জাজমেন্ট বা অবধারণগুলোকে কোয়ালিটি এবং কোয়ান্টিটির দিক দিয়ে বিচার করা হয়। কিন্তু নব্য যুক্তিবিজ্ঞানী, যত আস্তে আস্তে দিন দিন ট্র্যাডিশনাল লজিক বেড়েছে, এবং ট্র্যাডিশনাল লজিকের পর যখন আমার মডিফিকেশন হয়েছে, সেই মডিফিকেশন লজিকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আর নেই, মানে গুণ পরিমাণ দ্বারা কিন্তু বচনকে প্রতিকায়িত করা হচ্ছে না। সেখানে কিন্তু শ্রেণীর ধারণার মাধ্যমে প্রকাশ করা হয়। ক্লাস CLASS, ক্লাস, এই শ্রেণীর ধারণার মাধ্যমে কিন্তু প্রকাশ করা হচ্ছে। এবং সেখানে একটা বিষয় দেখবে ভালো লক্ষ্য করে, এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট বা এই জিনিসটাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। ঠিক আছে, আমি ইংলিশে লিখে দিলাম, বাংলাও লিখে দিচ্ছি, অস্তিত্বমূলক তাৎপর্য। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে শ্রেণীর ধারণার মাধ্যমে অস্তিত্বমূলক তাৎপর্য তৈরি করা হয়। শ্রেণীর ধারণার মাধ্যমে নব্য যুক্তিবিজ্ঞানীরা কিন্তু এই ধরনের এই গুণ এবং পরিমাণ দ্বারা বচনকে কিন্তু আর প্রতিকায়িত তারা করছেন না বা মানছেন না। তারা বলছেন যে না, আমরা একটু আলাদা করে বা মডিফিকেশন করে সেই বিষয়টাকে ব্যাখ্যা দেব। কিভাবে ব্যাখ্যা দেবো না, শ্রেণীর ধারণার মাধ্যমে, CLASS, ক্লাসের ধারণার মাধ্যমে একটা অস্তিত্বমূলক তাৎপর্য বা এক্সিস্টেন্ট ইম্পোর্ট, এই বা অস্তিত্বমূলক বিষয় আমরা বার করব, এবং যার মাধ্যমে কি হয় বচনগুলোকে প্রতিকায়িত করব এবং অবধারণ বা জাজমেন্টগুলোকে আস্তে আস্তে করে চিত্রায়িত করা যাবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে আগেকার ক্ষেত্রে নিরপেক্ষ বচনের গুণ এবং পরিমাণ দ্বারা বচনকে প্রতিকায়িত করা হতো, এখন কিন্তু আর সেই জিনিসটা নেই। এখন শ্রেণীর মাধ্যমে অস্তিত্বমূলক তাৎপর্য, অস্তিত্বমূলক তাৎপর্য কি আমি একটু পরে আসছি, অস্তিত্বমূলক তাৎপর্য বা এক্সিস্টেন্টাল ইম্পোর্টের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হচ্ছে, এবং যার মাধ্যমে অবশ্যই কি করা হচ্ছে, বচনগুলোকে এক একটা করে রূপ দেওয়া হচ্ছে। এবং এই রূপটাই হচ্ছে কিন্তু বুলীয় ভাষ্য। বারবার বলছি, বুলীয় ভাষ্য কিন্তু এই অস্তিত্বমূলক তাৎপর্যের দ্বারা তৈরি যে একটা ইন্টারপ্রিটেশন বা একটা যে কনক্লুশন, সেটা হচ্ছে কিন্তু বুলীয় ভাষ্য। বারবার বলা হচ্ছে, এই প্রখ্যাত দার্শনিক জর্জ বুল কিন্তু এই অস্তিত্বমূলক তাৎপর্য তথা এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট এই তৈরি করেছেন, এইভাবেই ব্যাখ্যা করেছেন। এবং আস্তে আস্তে যত দিন গড়িয়েছে আমাদের লজিক অর্থাৎ যুক্তিবিজ্ঞানটা আরো বেশি ক্রমাগত অগ্রসর হয়েছে এবং আরো মডিফিকেশন হয়েছে। তো এই জিনিসটা আমরা জানলাম যে অস্তিত্বমূলক তাৎপর্যের মাধ্যমে বুলীয় ভাষ্য তৈরি করা হয়। তো অস্তিত্বমূলক তাৎপর্য কি, বা তার আগে জিনিস ক্লাস কি, এই জিনিসগুলোকে আমি একটু আগে আলোচনা করবো। দেখি মুছি, দেখো ফার্স্ট অফ অল আগে বুলিয়ান ইন্টারপ্রিটেশনটা পড়ি, তারপরে তো ভেন চিত্র, আগে বুলিয়ান ইন্টারপ্রিটেশন। দেখো প্রথমে কতগুলো ফান্ডামেন্টাল কোয়ালিটিস আছে বা কিছু কিছু বেসিক কনসেপ্ট আছে যেখানে বলা হবে, সেগুলো আস্তে আস্তে বলতে হবে। নাম্বার 1 হচ্ছে শ্রেণী কি বা ক্লাস কি। শ্রেণী কি কাকে বলে না, তোমরা বলবে শ্রেণী হচ্ছে একই জাতীয় বস্তু বা ব্যক্তিদেরকে নিয়ে তৈরি যে দল বা যে গঠিত যে একটা কি বলবো সমষ্টি, তাকে বলা হচ্ছে ক্লাস। বলাটা ভুল হবে না। শ্রেণী কাকে বলে, মানুষ শ্রেণী। তার মানে কি,
একই শ্রেণী সমজাতীয় ব্যক্তিদেরকে তৈরি, ব্যক্তি অথবা বস্তু হতে পারে, যদি মানুষ বলি তাহলে সেটা তো বস্তু না, একটা ব্যক্তি হয়ে যাচ্ছে। তাহলে সমজাতীয় বস্তু বা ব্যক্তি দ্বারা তৈরি যে গঠিত যে দল বা গ্রুপ বা সমষ্টি, তাকে শ্রেণী বলতে পারে। যদি মানুষ শ্রেণী বলি তাহলে মানুষ শ্রেণীর অন্তর্গত বিভিন্ন থাকতেই পারে, একই জাতীয় বস্তু ব্যক্তি থাকতেই পারে, যেমন রাম আছে, শ্যাম আছে, যদু আছে, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা, অনেক পিপল আছে, এবং যাদের মাধ্যমে এগুলোকে নিয়ে তৈরি হচ্ছে কিন্তু একটা মানুষ শ্রেণী, ম্যান নামক শ্রেণী। তাহলে শ্রেণী কাকে বলছে না, এই ধরনের বলতে পারি। আবার উদ্ভিদও বলতে উদ্ভিদ শ্রেণী বলতে পারি, প্রাণী শ্রেণী বলতে পারি, প্রাণীর মধ্যে অনেক অন্যান্য বিষয় আছে, সেগুলোর মাধ্যমেও প্রকাশ করা হচ্ছে। তাহলে শ্রেণী বলতে সমজাতীয়, অর্থাৎ একই জাতীয় ব্যক্তিদেরকে নিয়ে বা বস্তুদেরকে নিয়ে, বস্তুও হতে পারে, উদ্ভিদ শ্রেণীও হতে পারে, মানুষ শ্রেণী হতে পারে, প্রাণী শ্রেণী হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, জড় বস্তু শ্রেণীও হতে পারে। তো এইখানে এই যে সমজাতীয় বস্তু বা ব্যক্তিদেরকে নিয়ে যে তৈরি যে একটি গ্রুপ বা দল বা যেটাকে বলা হচ্ছে একটা সমষ্টি বা সমাহার, and that is the call of class বা শ্রেণী, এটা মানুষ শ্রেণী। যদি মানুষ শ্রেণী কাকে বলবো না, মানুষের মধ্যে অন্তর্গত সমজাতীয় কিছু বস্তু বা ব্যক্তি আছে, বস্তু নয়, সেটা রাম শ্যাম যদু ইত্যাদি ইত্যাদি। উদ্ভিদ শ্রেণী কাকে বলবো, উদ্ভিদের মধ্যে বিভিন্ন উদ্ভিদ আছে শ্রেণী, এবং তাদেরকে নিয়ে তৈরি হচ্ছে যেটা শ্রেণীটা, সেটার নাম হচ্ছে উদ্ভিদ শ্রেণী। ঠিক আছে, এরকম ব্যাপারটা এসে যাচ্ছে। তাহলে এই হচ্ছে শ্রেণী। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে বিষয়টা বলবো, শ্রেণী কত প্রকার। বলা যাবে শ্রেণী হচ্ছে দু প্রকার। শ্রেণী হলো দু প্রকার ক্লাস। এক হচ্ছে শূন্য শ্রেণী, দেখে নাও, আর একটা হচ্ছে অশূন্য শ্রেণী। একটা হচ্ছে কি শূন্য শ্রেণী, একটা হচ্ছে অশূন্য শ্রেণী। একটা হচ্ছে এমটি ক্লাস, আর এটা হচ্ছে নন এমটি ক্লাস। দেখেন, একটা হচ্ছে শূন্য শ্রেণী, একটা হচ্ছে অশূন্য শ্রেণী। দেখে নাও, দেখতে পাচ্ছ আশা করি নিশ্চয়ই। আচ্ছা, শূন্য শ্রেণী কাকে বলবো এবং অশূন্য শ্রেণী কাকে বলবো, দেখেন। তাহলে আমি অলরেডি শ্রেণী কাকে বলে আমি বললাম, আমি আবার বলছি, রিমেম্বার করে দিচ্ছি, সমজাতীয় কিছু বস্তু বা ব্যক্তিদেরকে নিয়ে তৈরি যে গঠিত সমাহার বা যে দল, যে সমষ্টিগত বা সমাহারগত যে দল, এইটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি শ্রেণী। ঠিক আছে, ক্লাস। এইবার ক্লাসটা কি হচ্ছে, ক্লাসটা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে এমটি ক্লাস, একটা নন এমটি ক্লাস। শূন্য শ্রেণী কাকে বলে, লেখেই দেওয়া আছে বা বলেই দেওয়া আছে যে শূন্য বলতে যে শ্রেণীর অন্তর্গত সব সদস্য গুলোই শূন্য, মানে নেই। ধরা যাক, মনে করো এই একটা চৌহদ্দি, এই একটা পরিধি বলতে পারো, কি গোলাকার পরিধিও বলতে পারি। এই গোলাকার পরিধির মধ্যে অন্তর্গত বিভিন্ন মানুষজন যদি না থাকে, তখন সেটাকে বলতে হবে শূন্য শ্রেণী। ভালো করে দেখেন, যদি এইখানে যদি একটা মানুষ শ্রেণীর, এটাকে যদি মানুষ শ্রেণী বলি, এই শ্রেণীটার অন্তর্গত বিভিন্ন মানুষ আছে, কিন্তু যখনই আমি ওটাকে শূন্য শ্রেণী বলবো, তার মানে কি ওই শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই কিন্তু উপস্থিত নেই, মানে নেই, কেউ উপস্থিত নেই, সবই কিন্তু অ্যাবসেন্স আছে। অর্থাৎ শূন্য শ্রেণী বলতে সেই শ্রেণীকে বোঝানো হয় যে শ্রেণীর অন্তর্গত সকল সদস্য বা মেম্বার অনুপস্থিত, মানে একেবারেই নেই বললেই চলে। অর্থাৎ কি বলছে না, শূন্য শ্রেণী বলতে সেই প্রকার শ্রেণীকে বোঝানো হয় যে শ্রেণীর অন্তর্গত, কি বলবো, একটা যে চৌহদ্দি বা পরিসীমা, কোনো রকম কোনো সদস্য উপস্থিত থাকে না বা অনুপস্থিত থাকে, একজনও থাকে না, একটা মেম্বারও থাকে না, এইটাকে বলা হচ্ছে শূন্য। অপরদিকে অশূন্য যদি বলা হয়, এইরকম যদি চৌহদ্দি বলা হয়, এটা যদি মানুষ শ্রেণী বা কোনো বস্তু শ্রেণী হয়, অন্তত একজন থাকবে, হয়তো বেশি না থাকলেও, বেশি থাকতেই পারে মেবি, অন্তত একজন থাকবে। যদি একজন থাকে, এই সমগ্র পৃথিবীতে দেখা গেল হয়তো রাম নামক ব্যক্তির অধিক অবস্থান আছে, তাহলে সেটাকে কিন্তু এই পৃথিবীটাকে কিন্তু অশূন্য শ্রেণী বলা যাবে না।
যে ধরে নিলাম এটা পৃথিবীটা হচ্ছে, এবং এই পৃথিবীটাকে আমি কিন্তু জিরো বলতে পারবো না বা শূন্য শ্রেণী বলতে পারবো না, কেননা আমি বলে দিচ্ছি একজন রাম নামক ব্যক্তির অবস্থান করছে আর রাম নামক বস্তুর অবস্থান করছে। কিন্তু এখানে যদি কেউই না থাকে, এই পাবলিক বা এই পার্সন গুলো কেউ যদি না থাকে, তখন আমি কি বলবো? অশূন্য শ্রেণী বলবো না শূন্য শ্রেণী বলবো? অবশ্যই তোমরা বলবে শূন্য শ্রেণী বলবে, কেননা এখানে কেউই নেই, এখানে অন্তত একজন আছে, হয়তো বেশি থাকতেই পারে মেবি, কিন্তু একজন অঙ্ক আছে। এই যে শূন্য শ্রেণী এবং অশূন্য শ্রেণী, এদের ভাষ্য কিভাবে প্রকাশ করব না, দেখা গেল এস বা এম, আমি যদি এস ধরি, এস ইকুয়াল টু জিরো, তার মানে কি এস নামক শ্রেণীটা হচ্ছে জিরো। এর মানে হচ্ছে এস নামক শ্রেণী হলো জিরো, অর্থাৎ এস নামক শ্রেণীতে কেউ অবস্থান করছে না। এর মানেটা কিন্তু এস ইকুয়াল টু জিরো, শূন্য শ্রেণীর কিন্তু উদাহরণ। শূন্য শ্রেণীর যে ভাষ্য, সেটা যে এস ইকুয়াল টু জিরো মানে হচ্ছে কি এস নামক শ্রেণীটা হলো জিরো, আর অশূন্য শ্রেণী মানে হচ্ছে এস নট ইকুয়াল টু জিরো, তার মানে এস শূন্য জিরো নয়। এর মানে কি এস হলো জিরো নয়, অর্থাৎ এস কখনো জিরো হতে পারে না, এটাই বললাম। তো একজন এস নামক, এসটা কি? এসটা একটা শ্রেণী, এস নামক হচ্ছে একটা শ্রেণী। তুমি এখানে বলতে পারো এম নামক একটা শ্রেণী, মানুষ শ্রেণী বলতে পারো, ম্যান, এম ইকুয়াল টু জিরো। এখন ট্র্যাডিশনাল লজিক পড়ছে তো, সব এস ইকুয়াল টু জিরো, এস নট ইকুয়াল টু জিরো, এইভাবে অবস্থান করছে। এস হচ্ছে একটা শ্রেণীর নাম, তুমি এ বি সি দিয়ে নাম ধরতে পারো। এ ইকুয়াল টু জিরো, কেউ হয়তো বলবে বি ইকুয়াল টু জিরো, কেউ হয়তো বলবে সি ইকুয়াল টু জিরো, এরকম করে বলতে পারো। কিন্তু ট্র্যাডিশনাল লজিকে আমরা কিন্তু এস ইকুয়াল টু জিরো বলবো, কারণ তার মানে হলো শূন্য শ্রেণী বলছে কেন না, এখানে এস নামক শ্রেণীটা জিরো, এস নামক যে শ্রেণীটাতে কোনো রকম কোনো মেম্বার উপস্থিত নেই, এখানেই বলা হচ্ছে। আর এটার মানে কি এস নট ইকুয়াল টু, এই যে নট ইকুয়াল টু বলা হচ্ছে, এই যে সমানকে কেটে দেওয়া হচ্ছে, ইকুয়াল টু নয়, ওটা নট ইকুয়াল টু, তার মানে এস ইকুয়াল টু নয়, জিরো, তার মানে কি নট ইকুয়াল টু জিরো, তার এস এবং জিরো এটা সমান নয়, মানে নট ইকুয়াল টু, আর এখানে এস এবং জিরো সমান, তার মানে এস নামক শ্রেণীটা হচ্ছে জিরো, তার মানে এখানে হচ্ছে কি এস নামক শ্রেণীটা জিরো নয়, এটার মানে হচ্ছে অশূন্য শ্রেণী। তার মানে কি অন্তত একজন মেম্বার উপস্থিত আছে, অন্তত একজন মেম্বার উপস্থিত আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই শূন্য এবং অশূন্য শ্রেণী আমাদের আজকে পড়া হলো। তো শূন্য শ্রেণীর বলীয় ভাষ্য হচ্ছে এস ইকুয়াল টু জিরো, অশূন্য শ্রেণীর বলীয় ভাষ্য হলো এস নট ইকুয়াল টু জিরো। এগুলো যদি আমি ভেন ডায়াগ্রাম এখনো করিনি, ডায়াগ্রাম বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করিনি, শুধু জাস্ট একটু ভাষ্য অর্থাৎ ইন্টারপ্রিটেশন গুলো জেনে নাও, তাহলে এই হলো ব্যাপার। তাহলে এস একটা শ্রেণী বা এম একটা শ্রেণী, বি একটা শ্রেণী, যা খুশি বলতে পারো, সেই শ্রেণীটা কিন্তু জিরো, তার মানে কেউ অবস্থান করছে না। আর এখানে মানে কি এস নামক শ্রেণীটা জিরো নয়, একে কেটে দিচ্ছে, ইকুয়াল টু নয়, নট ইকুয়াল টু, তার মানে এস নামক শ্রেণীতে অন্তত একজন মেম্বার, বেশি থাকতে পারে মেবি একজনও আছে, অন্তত একটা মেম্বার উপস্থিত আছে। এই কারণের জন্য এস ইকুয়াল টু জিরো মনে হচ্ছে এস নামক শ্রেণীটা পুরোপুরি জিরো, আর এস নট ইকুয়াল টু জিরো মনে হচ্ছে এসটা জিরো নয়, তার মানে এস নামক শ্রেণীতে অন্তত মেম্বার একজন আছে। এর পরের বিষয়, তাহলে এই হলো শ্রেণীর পার্থক্য, এই বা শ্রেণীর যে ক্লাসিফিকেশন। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে পরিপূরক শ্রেণী কাকে বলে। এটা একটা শ্রেণী, কমপ্লিমেন্টারি ক্লাসেস, পরিপূরক শ্রেণী, বা এটাকে অনেক সময় কেউ বলে বিরুদ্ধ শ্রেণীও বলতে পারে, এটাকে ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি ক্লাস, পরিপূরক শ্রেণী। পরিপূরক শ্রেণী বলতে কি বোঝানো হয়? পরিপূরক শ্রেণী বলতে বোঝানো হয় যে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকেই বলা হয় পরিপূরক শ্রেণী। একটা মূল শ্রেণী থাকবে, এই মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী হলো পরিপূরক শ্রেণী।
বা বিরোধী শ্রেণী হলো পরিপূরক শ্রেণী। কি বললাম কথাটা একটু ভালো করে বুঝবে। মূল শ্রেণীর বিরোধী শ্রেণী হলো পরিপূরক শ্রেণী। একটা বিষয় বলে দেওয়া আছে তোমাদের হয়তো পাঠ্যক্রমে বা হয়তো কোশ্চেনও পড়তে পারে, তার যদি পরিপূরক শ্রেণী বার করতে বলে বা পরিপূরক শ্রেণী কাকে বলে যদি বার করতে বলে, তার মূল শ্রেণীটার বিরোধী শ্রেণী হচ্ছে কিন্তু পরিপূরক শ্রেণী। যেমন যদি আমি ধরি মানুষ হলো একটা মূল শ্রেণী, মানুষ বা এটা ইংলিশে বলে ম্যান, এটা একটা মূল শ্রেণী ইকুয়াল টু। তার বিরোধী শ্রেণী কি হবে? অমানুষ হবে। তার মানে কি? অমানুষ মানে মানুষ ভিন্ন অন্য কোনো প্রাণী। ব্যাপারটা বোঝা গেল? তাহলে মানুষ যদি এখানে মূল শ্রেণী হয়, তাহলে তার পরিপূরক শ্রেণীকে বা বিরোধী শ্রেণীকে হবে না, অবশ্যই অমানুষ হবে। অমানুষ মানে মানুষ ভিন্ন অন্য কোনো প্রাণী, বিরোধী শ্রেণী। তাই এই যে বিরোধী শ্রেণী, এইটাকে বলা হয় পরিপূরক শ্রেণী। বারবার বলা হচ্ছে পরিপূরক শ্রেণী কাকে বলে না, মূল শ্রেণীর বিরোধী শ্রেণী হলো পরিপূরক শ্রেণী। মূল শ্রেণীর বিরোধী শ্রেণী হলো পরিপূরক শ্রেণী। এই যে মূল শ্রেণী যদি মানুষ হয়, তাহলে তার বিরোধী শ্রেণী হলো অমানুষ। অমানুষ মানে মানুষ ভিন্ন অন্যান্য প্রাণী। দেখো আরেকটা কথা, এই যে মূল শ্রেণী এবং পরিপূরক শ্রেণী থাকলে না, আর কোনো পৃথিবীতে বাদ থাকবে না। দেখো মানুষ এবং অমানুষ যদি যোগ করা হয়, মানে মানুষ একটা শ্রেণী এবং অমানুষ যদি একটা শ্রেণী বা মানুষ ভিন্ন যে কোনো প্রাণীকে বোঝানো হয়, তাহলে পৃথিবীতে আর কোনো প্রাণীর অবস্থান করছে না, সমস্ত প্রাণীকেই কিন্তু বোঝাচ্ছে। তাই মূল শ্রেণী এবং পরিপূরক শ্রেণী যদি ইকুয়াল করে দেওয়া হয়, তাহলে সমগ্র পৃথিবীতে আর কিন্তু অন্য কোনো শ্রেণী থাকছে না। হয়তো মানুষের শ্রেণীটা থাকছে না, সমস্ত প্রাণীদেরকে বোঝানো হচ্ছে, প্রাণী শ্রেণীকে বোঝানো হচ্ছে, আর কিছু থাকছে না। এখন দেখা যাক যদি অমানুষটাকে মূল শ্রেণী করা হয়, তখন কি বলবো? দেখা গেল হয়তো অমানুষটা হলো মূল শ্রেণী, তাহলে তার কি করে কমপ্লিমেন্টারি বা বিরোধী শ্রেণী কি হবে না, অমানুষ হবে। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে তার বিরোধী শ্রেণী হবে। মানে বিরোধী শ্রেণী থাকতে গেলে তাকে অবশ্যই কি করতে হবে? অযোগ করতে হবে, বিরোধিতা। এবং এই মূল শ্রেণী এটা হচ্ছে বিরোধী শ্রেণী। তাহলে দেখতে পাচ্ছ, অমানুষ মানে মানুষ ভিন্ন প্রাণী, আর অমানুষ মানে কি, মানুষ ভিন্ন প্রাণীর যে বিরোধী। তার মানে ব্যাপারটা মানুষকেই বোঝানো হচ্ছে। দুটো নেগেশন থাকলে প্লাস হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখো দুটো যোগ করা হয়েছে। অমানুষ যদি একটা মূল শ্রেণী হয়, তার বিরোধী শ্রেণী কি হতে পারে? আগে তো পড়লাম মানুষ যদি মূল শ্রেণী হয়, তার বিরোধী শ্রেণী হচ্ছে অমানুষ। তাহলে মানুষ ভিন্ন যে কোনো প্রাণীকে বোঝানো হচ্ছে। এখন এইখানে যদি বলা হয় অমানুষটা যদি একটা মূল শ্রেণী হয়, তাহলে সেক্ষেত্রে তার বিরোধী বা পরিপূরক শ্রেণীটা কি হতে পারে? অমানুষ। তার মানে অমানুষ মানে মানুষ ভিন্ন প্রাণী, তার আগে একটা অযোগ আছে, তার মানে নয়। এইটার মানে হচ্ছে মানুষ ভিন্ন প্রাণী নয়, তার মানে মানুষ। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। তাহলে এই তার উদাহরণ। অর্থাৎ কি বোঝানো হচ্ছে না, মূল শ্রেণীর বিরোধী শ্রেণী হচ্ছে যেমন মানুষ, এই মূল শ্রেণীর বিরোধী শ্রেণী হচ্ছে কিন্তু পরিপূরক শ্রেণী। অর্থাৎ মানুষ যদি মূল শ্রেণী হয়, তাহলে তার বিরোধী শ্রেণী হচ্ছে কিন্তু অমানুষ। কিন্তু অমানুষ যদি মূল শ্রেণী হয়, তাহলে তার বিরোধী শ্রেণী হচ্ছে অমানুষ, মানে মানুষ নয়, মানে মানুষ ভিন্ন অন্য কোনো জীব সেটা নয়, তার মানে শুধু মানুষকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব? কমপ্লিমেন্টারি ক্লাসকে বোঝাতে গেলে অবশ্যই দেখবে যে এস হচ্ছে একটা শ্রেণী, এস ইকুয়াল টু 0। তো এইটা যদি বিরোধী শ্রেণী হয় বা পরিপূরক শ্রেণী হয়, তখন কিন্তু যদি আমি মূল শ্রেণী বলা হয়, এটাকে যদি এস হচ্ছে মূল শ্রেণী হয়, তাহলে তার বিরোধী শ্রেণী হচ্ছে কিন্তু এইটা, এস বার। ভালো করে দেখে নাও। যদি দেখো এস হচ্ছে মূল শ্রেণী, তাহলে তার বিরোধী শ্রেণী কি হতে পারে? এস বার। তার বিরোধী শ্রেণী বা তার পরিপূরক শ্রেণীও বলতে পারি। তাহলে এস হচ্ছে মূল শ্রেণী, কিন্তু এস বার মানে হচ্ছে এই যে এস
এর উপরে একটা দাগ দেওয়া হলো, এটার মানে হলো এস কে বাদ দিয়ে, তার মানে হলো এস নামক শ্রেণীকে বাদ দিয়ে যদি দেখা যায় দুটো ছেলে অবস্থান করছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এস, তাহলে এস কে বাদ দিয়ে মানে এস এর উপরটাই বার দেওয়া আছে, তার মানে এস হচ্ছে কিন্তু এখানে মূল শ্রেণী, এস বার মানে হচ্ছে পরিপূরক শ্রেণী বা তার বিরোধী শ্রেণী বলতে পারা যায়। এই ধরনের বিরোধী শ্রেণীটাকে কি বলছি আমি, কি না এই যে এস এর উপর যেটা বার দেওয়া হলো তার মানে হচ্ছে এস কে বাদ দিয়ে, এখানে যেখানেই আমি পাবো মানে উপরে যদি বার দেওয়া থাকে তখন সেটা হবে পরিপূরক শ্রেণী বা বিরোধী শ্রেণী, এটা কিন্তু লক্ষ্য রাখবে। তাই এস এর মূল শ্রেণী যদি শ্রেণী হলো এস বার মানে এস কে বাদ দিয়ে, সেটা এস থাকতে পারে, পি কেও বাদ দিয়ে থাকতে পারে, পি বারও হতে পারে, এম বারও হতে পারে, এম বার উপর দিয়ে এরকম চিহ্নিত থাকতে পারে। তাহলে মূল শ্রেণী কিন্তু এস, তা এটা যদি আমি মানুষ শ্রেণী বলা হয়, মানুষ যদি এটা জন্য মূল শ্রেণী মানুষ, তাহলে তার বিরোধী শ্রেণী হচ্ছে এম বার মানে মানুষ নয়, অমানুষ, এইটাকে বোঝানো হচ্ছে বিরোধী শ্রেণী বোঝানো হচ্ছে, এটাই পরিপূরক শ্রেণী বোঝানো হচ্ছে, অর্থাৎ যেখানে মানুষ ভিন্ন অন্য কোনো প্রাণীকে বোঝানো হচ্ছে, বারবার বলা হচ্ছে, ভালো করে দেখে না। এখন দেখা যাক এরকমই থাকে, যদি এই ধরনের মানে জিনিস পেয়ে থাকবো তাহলে সেটা কিন্তু অবশ্যই বিরোধী শ্রেণী বা বিরুদ্ধ শ্রেণী বা এক কথায় পরিপূরক শ্রেণীকে বোঝানো হচ্ছে। ভালো করে দেখে না, এস যদি মূল শ্রেণী হয় তার বিরোধী শ্রেণী হচ্ছে কিন্তু এস বার মানে এস এর উপর দিয়ে যে বারটা আছে সেটা হচ্ছে বার, মানে এস কে বাদ দিয়ে, এস নামক শ্রেণীকে বাদ দিয়ে। যদি এম এর উপর দিয়ে হয়, এম যদি ভেবে নাও যে মানুষ, তাহলে কিন্তু আলটিমেটলি এম নামক মানুষ বা মানুষ নামক শ্রেণীটাকে পুরোপুরি বাদ দিয়ে, এটা তার কমপ্লিমেন্টারি ক্লাস বা পরিপূরক ক্লাস, কমপ্লিমেন্টারি ক্লাস বা পরিপূরক ক্লাস। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় আছে এরপরে, সেটা হচ্ছে কি অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। অস্তিত্বমূলক তাৎপর্য শব্দের অর্থ কি দেখেন, ইংলিশে বলা হয় এটাকে এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট। অস্তিত্ব শব্দের একটা আলাদা তাৎপর্য আছে, কেমন না দেখো দেখো বিষয়টা যে অস্তিত্ব আছে এরকম কিন্তু একটা ঘোষণা করা আছে, কোথায় আছে কার কাছে আছে সেটা পরের কথা না। এখন ব্যাপারটা এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট শব্দের অর্থ কি না, যে বচনের উচ্চারণ করা মাত্রই উদ্দেশ্য পদের অস্তিত্ব আছে এরকম কোনো ঘোষণা করা হয়, সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে বা সাত্ত্বিক ব্যঞ্জনা আছে। তার মানে এটা হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য মানে অপোজিট হচ্ছে, মানে সমার্থক হচ্ছে সাত্ত্বিক ব্যঞ্জনা। অর্থাৎ যে বচন উচ্চারিত হওয়ার পরেই তার উদ্দেশ্যের মানে সাবজেক্টের যদি অস্তিত্ব থেকে থাকে, সাবজেক্ট যদি এক্সিস্ট করে, তাহলে কিন্তু সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে একথা ঘোষণা করা হয়। যেমন যদি বলি যে মানুষ শ্রেণী, ঠিক আছে, মানুষ আছে, তার মানে কি মানুষ নামক শ্রেণীটি কিন্তু অস্তিত্ব আছে এই বর্তমান যুগে বা বর্তমান সময়ে। কিন্তু যদি আমি বলি মৎস্যকন্যা নেই, তার মানে এই পৃথিবীতে মৎস্যকন্যা নামক অস্তিত্ব নেই, তার মানে সাবজেক্টটাই নেই, অস্তিত্বই নেই, মানে কি উদ্দেশ্য পদের কোনো অস্তিত্বই নেই। তার মানে যে বচন উচ্চারিত হওয়ার পরেই যদি তার উদ্দেশ্য পদের অস্তিত্ব আছে কথা ঘোষণা করা যায়, তার সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কথা বলা যাবে। আর যে বচনের উচ্চারিত হওয়ার পরে উদ্দেশ্য পদের অস্তিত্ব নেই একথা ঘোষণা করা হয়, সেই বচনের অস্তিত্ব তাৎপর্য নেই। যেমন আমরা ছোট্ট উদাহরণ দিই, মানুষ আছে, তার মানে মানুষ নামক উদ্দেশ্য পদের অস্তিত্ব আছে। রাম আছে, যদু আছে, তার মানে কি রাম হচ্ছে একজন মানুষ এবং তার অস্তিত্ব